জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামিউর রহমান শাম্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে দলের নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা আসে। এর আগে দুপুরে বন্ধ করে দেয়া হয় শাহবাগের যান চলাচল। ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় অতি দ্রুত বিচার ও প্রকৃত খুনিদের বিচারের দাবি জানানো হয়। হত্যাকারীদের ধরতে গাফিলতির অভিযোগ জানান নিহতের ভাই। দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে প্রায় 2 ঘন্টা পর শাহবাগ ছেড়ে যায় আন্দোলনকারীরা। সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতা কর্মীরা এখনো খুন হয়, কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোন বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিটাও আদায় করে বাসায় ফিরবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকারীদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। কোনো মহল থেকে হত্যার সুষ্ঠু বিচারের জন্য সহযোগিতা চেয়েও তা না পাওয়ার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত বিচারের আহ্বান জানান সাম্যর বড় ভাই। রাজনৈতিক ফায়দা হাসিলে যেন কালক্ষেপণ না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান সাম্যর স্বজনরা। গত মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় একটা সদস্য আছেন। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন এবং সবাই মিলে আমরা পুলিশকে সহযোগিতা চাই। রাজধানীর 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস। একই সাথে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে আগামী 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ইউজিসি চেয়ারম্যান সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আশা করেন। এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2016 সালে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে নানান বৈষম্যের কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 27 জানুয়ারি অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আর এই 7টি কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানো পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমর্থকেরা। কাল সকাল 11টায় নগর ভবনের সামনে আবারও বিক্ষোভ ও ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। 5ম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করে তার সমর্থক ও অনুসারীরা। সকাল 9টায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ডিএসসিসির প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনে প্রবেশের সব ফটকে। এছাড়া নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিসেও তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। এদিকে টানা আন্দোলনে নগর ভবনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, বন্ধ রয়েছে আঞ্চলিক সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। বনগ্রাম থেকে আসছিলাম, জন্ম নিবন্ধনের কাজের জন্য আসছি, ঘুরায় আজকে আসেন কালকে আসেন। এখন কয় যে এখন হইবে না, পরে এখন এই গ্যাঞ্জাম চলতে আছে, ওই গেট করতে আলাদা দেওয়া। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার।
আমরা এই কারণে পদত্যাগ দাবি করি, যে লোক আদালতের রায়কে উপেক্ষা করে উনি তো এমনিতেই অযোগ্য হয়ে গেল। নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকেট কর্মসূচি দিলাম। আমরা প্রকৌশলী ইশরাককে মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। জাতীয় নির্বাচন ইস্যুতে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন। দুপুরে বনানীতে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন তিনি। কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না, কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না, কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? সময় মতো নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে তা কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, কাউকে সুবিধা দেওয়ার জন্য সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। কবে দেবেন নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, যে সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে, কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবী আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে এক প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। আশাবাদ জানান, অমীমাংসিত বিষয়গুলো দ্রুতই সমাধান হবে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনার দ্বিতীয় দফার বৈঠকে বসে 11 সদস্যর জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবী আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকজন প্রথম হামলা হচ্ছে। তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলে মন্তব্য করেন নায়েবী আমির। আর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। রোববার রাতে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচনের জন্য তো আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা মহোদয় যে সময়টা দিয়েছেন, যেমন এই বছরের ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে, তা আমরা আশা করতেছি সেই সময় ইনশাল্লাহ নির্বাচন হবে। আমরা একটা এক্সিকিউটিং বডি, এই দিক থেকে যদি বলেন বাস্তবায়নকারী সংস্থা নির্বাচন, কাজে আমাদের প্রস্তুতি তো সবসময় চলবেই। ইসলামী বিধান সমাজে প্রতিষ্ঠিত হলে
শান্তি আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে মিরপুরের শেওড়াপাড়ায় এক সুধী সমাবেশে একথা বলেন তিনি। ইমাম সাহেব তার মন গড়া পদ্ধতিতে এই সালাত আদায় করেন নাই। তিনি সালাতটা আদায় করেছেন আল্লাহর হুকুম মাফিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ। তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো, আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য নেই? অবশ্যই আছে। 2 দশক পর সচল হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা। এ বিষয়ে করা আবেদনের শুনানি 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিক এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ এই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2011 সালের 13 ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো। এবারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সাথে তার আয়কর নথির সাথে বাস্তবে তার সম্পদের হিসাবও মিলিয়ে দেখা হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাট সহ একাধিক অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। ইতিমধ্যেই পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও 1টি বা 2টি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরার ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলায় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। রোববার গুলিস্তান এলাকা থেকে আওয়ামী লীগের ওই 11 নেতাকর্মীকে আটক করা হয়। তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মেগা প্রকল্প বাদ রেখে 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম রেখে আগামী অর্থ বছরের জন্য এডিপি অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা নতুন অর্থ বছরের 5 খাতেই যাচ্ছে। মোট বরাদ্দের প্রায় 70%।
সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন বরাদ্দ সংসদ বিষয়ক সচিবালয়। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এত বছরের বঞ্চনা বাজেট থেকে এক বছরে শেষ করা যাবে না। আমি বলবো যে এবারের বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, তার মানে হলো যে অন্যভাবে বলতে গেলে হলো যে এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, বাজেটের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং ঘাটতি কমিয়ে আনা, এগুলি পুরো বাজেটের লক্ষ্য। আজও কলম বিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা তাদের। রোববার চতুর্থ দিনের কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান আন্দোলনকারীরা। এদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত টানা কলম বিরতি পালন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর ২ ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে তাদের এই কর্মসূচি। পরে এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধরা জানায়, আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে তাদের বসার কথা থাকলেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না থাকায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। সেই সাথে বৈঠকে শুধু অর্থ উপদেষ্টা নয়, অন্যান্য উপদেষ্টারও থাকার দাবি তুলেছেন তারা। কর্মবিরতির জন্য কাজের যে ক্ষতি হচ্ছে, দাবি বাস্তবায়ন হলে অতিরিক্ত সময় কাজ করে তা পুষিয়ে দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল ৩:৩০ আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। তাই আমাদের কর্মসূচি আগামীকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত চলবে। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে বন্ধ রয়েছে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি। এমন অবস্থায় বেনাপোল, আখাউড়া, বাংলাবান্ধা, সোনা মসজিদ সহ বেশিরভাগ স্থলবন্দরে আজকে আছে নানান পণ্যবাহী ট্রাক। হঠাৎ নিষেধাজ্ঞার কারণে ভোগান্তিতে পড়েছেন রপ্তানিকারকরা। অনেকেই না জেনে তাদের পণ্য নিয়ে বন্দরে পৌঁছে পড়েছেন বিপাকে। যৌক্তিক কারণ ছাড়া এমন নিষেধাজ্ঞায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর আগে শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এর ফলে কেবল মহারাষ্ট্রের নবসেবা ও পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম দিয়ে ফলের স্বাদযুক্ত কার্বনেটেড পানীয় ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই 4 রাজ্যের পাশাপাশি চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র সহ প্রক্রিয়াজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে স্থলবন্দর দিয়ে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে সরকার। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা বলেন। অফিসিয়ালি পাইনি চিঠিটা, আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের কপি এসছে, আর যেটা আপনাদের কাছেও এসছে। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া। ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্প্যারেটিভ রিজনসে সোর্স করে। সো ন্যাচারাল ট্রেড শুড ফ্লো, দ্যাটস দি হোল আইডিয়া। এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো। ভারত স্থলপথ ব্যবহার করে পণ্য আমদানি বন্ধ করায় তৈরি পোশাক খাতে খুব বেশি ক্ষতির মুখে পড়বে না বলে মনে করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি আরও জানান, ঈদের লম্বা ছুটিতে শিল্প কারখানার জন্য সঠিক নির্দেশনা থাকা উচিত ছিল। স্থলপথ দিয়ে তাদের দেশে আমাদের রপ্তানি বন্ধ করাতে পোশাক শিল্প খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমাদের টোটাল ইন্ডিয়াতে টোটাল রপ্তানির হয়তো ম্যাক্সিমাম 30% কি 35% আমাদের স্থলপথ দিয়ে ভারতে রপ্তানি হয়। আমরা শ্রম মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে বলেছি যে আপনারা এটাকে একটু ক্লিয়ার করে দেন
যে এই সরকার ঘোষিত 10 দিনের ছুটি শিল্প কলকারখানার জন্য প্রযোজ্য নয়। শিল্প কলকারখানার ছুটি নির্ধারিত হবে শ্রম আইনের নির্দেশনা মোতাবেক। এই কথাটা বলতে শ্রম মন্ত্রণালয়ের কি অসুবিধা হলো এটা আমাদের কাছে বোধগম্য নয়। ফের বন্ধ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উড়োজাহাজের স্বল্পতা ও লোকসানের কারণে আগামী 1 জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা 1 জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন তারা টাকা ফেরত পাবেন। এজন্য বিমানের সেলস অফিস, কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। 2023 সালের 1 সেপ্টেম্বর ঢাকা নারিতা রুটে প্রথমবারের মতো ফ্লাইট চালু করেছিল বিমান। 1.5 বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে 1981 সালে প্রথমবারের মতো ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। পরে 2006 সালে রুটটি বন্ধ করে দেওয়া হয়। নেতৃত্বের বিকাশ, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা, এই 3 মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে ছাত্র সংসদ নির্বাচন। অথচ দীর্ঘদিন ধরে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন বন্ধ রয়েছে। বক্তারা বলছেন, রাজনৈতিক দলীয় প্রভাব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণেই ছাত্র সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে। সিরডাপ মিলনায়তনে ছাত্র সংসদ নির্বাচন অবকাঠামোগত সংস্কার শীর্ষক সংলাপে এই মতামত দেন বক্তারা। সংলাপে নীতি সংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন সিসিল বলেন, ছাত্রদের নেতৃত্ব গুণ বিকাশে কার্যকর ছাত্র সংসদ অপরিহার্য। বক্তারা বলেন, শিক্ষকরা প্রশাসনিক ক্ষমতা হারানোর আশঙ্কায় ছাত্র সংসদ নির্বাচন থেকে বিরত থাকছেন। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনই ছাত্র সংসদ নির্বাচনের প্রধান অন্তরায়। একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে অংশীজনদের মতামত নেওয়া এবং মতামতগুলোকে নিয়ে মোটামুটিভাবে এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে আগান। যখন আমরা এই দাবিটা রাখি, অন্য সবগুলো দাবি মেনে নেওয়া হয়, কিন্তু স্টুডেন্টদের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে এই জায়গাটা থাকে যে আপনারা ছাত্র সংসদ নির্বাচনের যে দাবিটা তুলেছেন এটা আপনারা বাদ দিতে পারেন আপাতত। বিশ্ববিদ্যালয়ে রাজনীতিটা আবার পুরনো সেই পাওয়ার স্ট্রাগলে ফিরে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা যে একটি সহাবস্থানের পরিবেশ গত 9 মাস ধরে গণঅভ্যুত্থানের পরে দেখেছিলাম, সেটি ধরে রাখা যেত যদি গত 9 মাসের মধ্যে ডাকসুটা সম্ভব হতো বাস্তবায়ন করা। ছাত্রদের যে রাজনীতিকরণ সেটা তো অনেক বেশি কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে এসে, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা রাজনীতিকরণ, আমাদের শিক্ষকদের যে রাজনীতিকরণ, সেটা কিন্তু এখনো আমরা খুব বেশি কোয়েশ্চেনিং এর আন্ডারে আনতে পারিনি। এখন এটাই মনে হচ্ছে যে এস্টাবলিশমেন্ট আসলে চাচ্ছে না যে ঠিক এরকম একটা মুহূর্তে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি অথবা ছাত্ররা এমপাওয়ার্ড। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে পৃথকভাবে 2 দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার বেলা 11:30টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। জানা যায়, কোতোয়ালি থানার 2টি মামলার একটি রাষ্ট্রদ্রোহ মামলা, যা 31 অক্টোবর 2024 তারিখে দায়ের করা হয়। ওই মামলায় চিন্ময়কে এবছর 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরে 2024-এর 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হলে হত্যা মামলার দায়ের করা হয়। এই মামলায় 5 মে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে পৃথক 6টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। যশোরে আদালত থেকে কারাগারে নেয়ার সময় জুয়েল খান নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। রোববার দুপুর 2:30টার দিকে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2য় আদালত থেকে পালিয়ে যায় ওই আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যর তদন্ত কমিটি। এছাড়া 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, জুয়েল খান যশোরের বাঘারপাড়া উপজেলার বাইক চালক
আলামিন হত্যা মামলার আসামি। 2021 সালের 15 ডিসেম্বর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। আজ শুনানির জন্য তাকে হাজির করা হয় আদালতে। পরে শুনানি শেষে কারাগারে নেওয়ার সময় এক নারী কনস্টেবলের হাত থেকে পালিয়ে যান তিনি। চট্টগ্রামে বিপুল মদ, ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে জোনাল সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে শত কোটি টাকার ইয়াবা, 1000-এর বেশি দেশি বিদেশি মাদক সহ 66 কেজি গাঁজা। গেল 4 মাসে 78 জন মাদক কারবারির কাছ থেকে এসব মাদক জব্দ করে কোস্টগার্ড। পরে জব্দকৃত এসব মাদক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধ্বংস করা হয়। খুলনার ঝিলপুকুরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর খালিশপুরে ঈদগাহ এলাকায় ঝিলপুকুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। পরে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এ সময় পুকুরের কচুরিপানা পরিষ্কার করা হয়। এর আগে নগরীর 3টি ওয়ার্ডের 15,000 মানুষের জন্য পুকুরটি উন্মুক্ত ছিল। তবে গেল 5 বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরটি কচুরিপানায় ভরে যায়। জনসাধারণের জন্য পুকুরটি উন্মুক্ত ও ব্যবহার উপযোগী করতে সার্বিক ব্যয় বহনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পাইকগাছা উপজেলার কুপিলমণি এলাকায় জোর করে দখলে রাখা নাসিরপুর খাল দখলমুক্ত করার কথাও জানানো হয়েছে। এখানে হাঁটু তো আমার পানি পর্যন্ত নাই, কিন্তু প্রচুর হয়ে কিন্তু এই পানিটা নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষের পর্যাপ্ত উপকার হবে এই পুকুরটা দ্বারা, এবং মানুষ হেভি উপকৃত হবে। আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে খাল খান উদ্যোগ নিয়েছিলেন, আমাদের প্রফেসর সাহেব বলেছেন, আমরা সেইভাবেই সেই মনোবলকে কাজে লাগিয়ে আমরা প্রতিটি পুকুর পরিষ্কার করব, এবং যেগুলো বেদখলে অবস্থায় আছে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, তাদের সহায়তা নিয়ে আমরা সেগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা করব এবং দখলমুক্ত করার জন্য সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 8 মে শেষ হওয়া কনক্লেভে নির্বাচিত হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন পোপ 14 লিও। ভ্যাটিকানে হওয়া অভিষেক অনুষ্ঠানের ধর্ম সভায় 267তম পোপকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের 1.4 বিলিয়ন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু হলেন তিনি। অভিষেক অনুষ্ঠানের ভাষণের সময় উপস্থিত সবাইকে আশীর্বাদের উদ্দেশ্যে পবিত্র পানি ছিটিয়ে দেন তিনি। এর আগে 267তম পোপ হিসেবে তার হাতে বিশেষ আংটি পরিয়ে দেন একজন কার্ডিনাল। পোপ হিসেবে সূচনার দিনে ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির আহ্বান এবং গাজা ও মিয়ানমারের জন্য প্রার্থনা করেন 14 লিও। অভিষেক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইউক্রেনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। গাজা উপত্যকায় নতুন করে বড় পরিসরে আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আগ্রাসনের নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াসিতেই 36 জনের প্রাণ গেছে। ইসরায়েলের বোমা হামলায় শুধু দিনের বেলাতেই নিহত হয়েছেন 78 জন। শনিবার থেকে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট থেকে শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর 24 ঘন্টায় অন্তত 150 ফিলিস্তিনি প্রাণ গেছে। বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত হত্যা করা হয়েছে অন্তত 300 ফিলিস্তিনি। 48 ঘন্টার বাস্তুচ্যুত হয়ে গেছে 3 লাখ মানুষ। হামাস নির্মূলের নামে ইসরায়েল ফিলিস্তিনের শেষ করতে উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ করা হচ্ছে। এমন অবস্থায় শনিবার আলোচনার পর নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। এতে বন্দীদের মুক্ত করার প্রস্তাব রয়েছে। গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর কয়েক ঘন্টা পরই শুরু হয় এই যুদ্ধবিরতি আলোচনা। ইসরায়েলের দখল হওয়া এলাকায় ইসরায়েল থেকে ছোড়া হয়েছে একটি মিসাইল।
সেটি ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে করে অবরুদ্ধ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। তেল আবিবেও বেজে ওঠে সাইরেন। এই মিসাইল হামলায় দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। টার্গেট করা হয়েছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে। ইয়েমেনের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত আনসারুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইহুদিরা শুধু হামলার ভাষাই বুঝতে পারে। আরব সম্মেলনে এ বিষয়ে কোনো গুরুত্বই দেয়া হচ্ছে না। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের কিছুদিন পরই হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দরে হামলায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরটি। গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আর হুতিকে হত্যার হুমকিও দেন তিনি। প্রলয়ঙ্কারী একাধিক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের 3টি অঙ্গরাজ্যে প্রাণ গেছে অন্তত 27 জনের। মিশিগান ও টেনেসিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 4 লাখের বেশি বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে 500-র বেশি বসতবাড়ি। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে, টর্নেডোর প্রকোপে কেন্টাকিতেই মারা গেছেন 18 জন। এছাড়া মিজৌরিতে প্রাণ গেছে 7 জনের, আর ভার্জিনিয়ায় প্রাণ হারিয়েছেন 2 বাসিন্দা। ক্ষতিগ্রস্ত এলাকায় ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। বিবিসি জানায়, মিজৌরি ও কেন্টাকিতে ঝড়ের তাণ্ডবে শনিবার বিকেল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে প্রায় 1.5 লাখ স্থাপনা। ভবন ধস ও গাছ উপড়ে 2 দিনে আহত হয়েছেন 40 জনের বেশি বাসিন্দা। মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কেন্টাকির পর টর্নেডোর আঘাতের ঝুঁকিতে আছে ইলিনয়। সতর্ক থাকতে বলা হয়েছে টেক্সাসের বাসিন্দাদেরকেও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ক্লিনিকের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। শনিবার স্থানীয় সময় বেলা 11টার দিকে ক্যালিফোর্নিয়ার পাম্প স্প্রিংসের একটি প্রজনন ক্লিনিকের পার্কিং লটে রাখা গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারীর প্রাণ গেছে বলে দাবি করেছে FBI, আর এতে আহত হয়েছেন অন্তত 5 জন। বিস্ফোরণের উৎস হিসেবে গাড়িটি শনাক্তের পর FBI দাবি করেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি বিস্ফোরণ ঘটানোর আগে পুরো দৃশ্যটি সরাসরি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের চেষ্টা করছিলেন। যদিও হামলার উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করেনি FBI লস অ্যাঞ্জেলসের বিভাগীয় কর্মকর্তারা। বিস্ফোরণের পর বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। ফক্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের প্রজনন কেন্দ্র সহ আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের হায়দ্রাবাদে একটি ভবনে অগ্নিকাণ্ডে নারী ও শিশু সহ অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আইকনিক ভবন চারমিনারের পাশের একটি ভবনে আগুন লাগে। বহুতল ভবন থেকে জীবিত উদ্ধার করা হয় 15 জনকে। ভবনের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। রোববার সকাল 6টার দিকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে। ওই এলাকাটিতে সরাসরি সারি সারি গয়নার দোকান রয়েছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বার্ষিক খরচ কমাতে জাপানে অবস্থিত 2টি কার অ্যাসেম্বলি প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। চলতি বছর শেষ প্রান্তিকে মোট জনবলের 15% কমানোর পরিকল্পনা আছে জাপানের 3য় বৃহত্তম গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটির। এতদিন জাপানের বিভিন্ন শহরে মোট 5 প্ল্যান্টে গাড়ি অ্যাসেম্বলি করত নিশান, যা এখন কমিয়ে 3টির মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে মেক্সিকোর একটি কারখানা বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চলতি সপ্তাহের শুরুতে বার্ষিক ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু প্ল্যান্ট বন্ধের আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। জাপান, মেক্সিকো ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে অবস্থিত কারখানা থেকে প্রোডাকশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিশান। এই তালিকায় আছে আর্জেন্টিনা ও ভারত। রয়টার্স আরও বলছে, সব মিলিয়ে কার প্ল্যান্টের সংখ্যা 17 থেকে কমিয়ে 10-এ নিয়ে আসবে নিশান। এতে করে বিশ্বজুড়ে চাকরি হারাবেন অন্তত 10,000 কর্মী।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ এখনও টি-20তে বড় দল হয়ে উঠতে পারেননি, এমনটাই মনে করেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন কেন অন্যদের চেয়ে আলাদা সেই ব্যাখ্যাও দিয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি। ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে, বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন, এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল, আমরা কিন্তু সেই জায়গায় নাই। আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের প্রথম টি-20তে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি, আর এর মধ্যে দিয়ে দেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড করে তামিম ইকবালের পর নিজের নাম লেখালেন তরুণ এই উদ্বোধনী ব্যাটার। জানালেন দলের বিপদে নিজের লক্ষ্য অটল থেকে শতকের কোঠায় পৌঁছানোর কথা। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম, আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে, এক সেট থেকে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে। সো আমি আমার বেস্টটার চেষ্টা করছি, ক্যারি করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ টাইম বেড়ে ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটা আমার আসছে, সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।